বাংলাদেশ যে জমিন কেনা হয়েছে চড়া দামে, যে দেশের ৫৬,০০০ বর্গমাইল বিস্তৃত বৃহৎ এক বধ্যভূমির ওপর আমরা দাঁড়িয়ে আছি। কেন বলছি পুরো ৫৬,০০০ বর্গমাইল জুড়েই আসলে বধ্যভূমি? বাংলাদেশের শুধু একটি এলাকায় কিন্তু সেই রাতে হত্যাযজ্ঞ চালায়নি পাক হানাদার বাহিনী, পুরো দেশ জুড়ে তারা তাদের সেই নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে। এবং যে সময়টা অর্থাৎ বিজয়ের ঠিক আগ মুহূর্তে, যে সময়টাতে বাঙালির আনন্দ করবার সময় ছিল, ঠিক সেই সময়টাতে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পরাজয় বুঝতে পেরে বাংলাদেশকে বা পুরো বাঙালি জাতিকে মেধাশূন্য করে দেবার এক ষড়যন্ত্র করেছিল, যেই ষড়যন্ত্র পুরো ইতিহাসে নৃশংসতম হত্যাযজ্ঞ হিসেবে পরিচিত। সেই ১৪ই ডিসেম্বরে আজকে আমরা দাঁড়িয়ে আছি ২০২৪ সালে এসে। কেমন আছি আমরা, কেমন আছে আমাদের প্রিয় মাতৃভূমি? শহীদ বুদ্ধিজীবীদের প্রতি দেশ টেলিভিশনের শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তাসনুভা তন্নি। যেই শহীদদের বিনিময়ে আমরা আমাদের এই বাংলাদেশ পেয়েছি, তাদেরকে নিঃসন্দেহে আমাদের পক্ষে ভোলা কখনোই সম্ভব নয়। তাই আজকে আমরা আলোচনা করব আমরা তোমাদের ভুলবো না এই শিরোনাম নিয়ে। দর্শক, আজকের এই বিশেষ আয়োজনে আমার সাথে দুজন অতিথি আছেন। শুরুতেই আমার অতিথিদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন আসিফ মুনির, শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক মুনির চৌধুরীর সন্তান, এবং আছেন মহিউদ্দিন, বার্তা প্রধান, দেশ টেলিভিশন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আসিফ মুনির, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি শহীদ পরিবারের সন্তান। বুদ্ধিজীবীরা যারা প্রাণ দিয়েছিলেন তারা নিঃসন্দেহে কোনো কিছুর বিনিময়ে আসলে প্রাণ দেননি, কোনো কিছুর বিনিময়ে আসলে তারা এই দেশকে স্বাধীন করতে চাননি। তারপরে আসলে প্রশ্ন করতেই হয়, যারা প্রাণ দিলেন তাদের আসলে দেশের জন্য যা বলার ছিল, দেশের কাছে তাদের যা পাওয়ার ছিল, আমরা আসলে সেটি করতে পেরেছি কি? বাংলাদেশ সেটি বলতে পেরেছি কি? না, পুরোপুরি পারেনি। সেটা যদি ভাবে চিন্তা করি, আংশিক হয়েছে বিভিন্ন সময়, এবং সেটার এরকম একটা ভাবি, মানে পজিটিভভাবে চিন্তা করি যে হবে, সামনে হবে। আমরা আসলে হবে চিন্তা করছি, কিন্তু আমরা ৫৩ বছর পেরিয়ে গেছি আসিফ মুনির। অনেকগুলো পট পরিবর্তন হয়েছে, বড় বড় রাজনৈতিক দলের হাতে বাংলাদেশের শাসন ভার ছিল। সেই রাজনৈতিক দলগুলোরও পরিবর্তন এসছে, ক্ষমতায় এসছেন নানান সময় নানান সরকার। তারা, আপনি কি মনে করছেন, আপনি যেহেতু শহীদ পরিবারের সন্তান এবং সেটিকেও যদি আসলে আমি পেছনে ফেলি, আপনি একজন স্বাধীন বাংলাদেশের নাগরিক, সেই নাগরিক হিসেবে আপনি কি মনে করছেন যাদের আসলে এই দায়ভার নেওয়ার সবচেয়ে বড় জায়গাটি যাদের ছিল, অর্থাৎ রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় ছিলেন, তারা কি তাদের সেই দায় মেটাতে পেরেছেন? না, সেটা পাইনি। আপনি যেটা বলছিলেন যে বিভিন্ন সময়ে এখানে পট পরিবর্তন হয়েছে বা ক্ষমতা পরিবর্তন হয়েছে, সেটাই একটা বিষয় যে আমরা যদি বলি যে গণতন্ত্র বা স্বাধীন বাংলাদেশের আমরা একটা স্থিতিশীল অবস্থা অনেকদিন পাইনি। হ্যাঁ, আমাদের অন্য অনেক দেশে হয়তো আমাদের চেয়ে বেশি সংঘাতময় অবস্থা ছিল বা বিভিন্ন রকম অবস্থা তৈরি হয়েছে। কোনো কোনো দেশে হয়তো সামরিক সরকার ছিল বহু লম্বা সময় ধরে। আমরা সেইভাবে সামরিক সরকার হয়তো সব সময় ছিল না, কিন্তু একটা ধারাবাহিকতা যদি না থাকে, এই অর্থে যে মানে নির্বাচিত সরকার এবং নির্বাচিত সরকার তার যা দায়িত্ব বা যা তারা কমিট করছে, যা তারা প্রতিশ্রুতি দিচ্ছে ভোটের আগে, সেইটা তারা পালন করার চেষ্টা করছে, এবং গণতান্ত্রিক উপায়েই পট পরিবর্তন, সেটা তো অনেক সময় হয়নি। তো সেইটার কারণে যেটা হয়েছে যে একটা হলো যে প্রতিশ্রুতি ঠিকমতো হয়তো অতি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যেগুলো হয়তো বাস্তবসম্মত না। এটা শুধু শহীদদের আদর্শের জায়গা থেকে না, আরও অনেক কিছু মিলিয়েই বলছি। আরেকটা হচ্ছে যে হয়তো যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা বাস্তবায়ন করার, আসলে আমরা যেটা বলি যে পলিটিক্যাল উইল, রাজনৈতিক সদিচ্ছা, সেইটা ছিল কিনা সবসময়। তো সেইটা একটা সন্দেহের জায়গা থেকে যায়। কিন্তু আমি পাশাপাশি যুক্ত করব যে ভোট তো দেয় জনগণ, কাজেই দায়িত্ব কিন্তু জনগণেরও আছে আমি মনে করি, শুধুমাত্র সরকার বা রাষ্ট্রের না। সরকার বা রাষ্ট্রের একটা সার্বিক কিছু দায়িত্ব থাকে, কিন্তু যদি সরকার শুধুমাত্র তার দায়িত্ব পালনের জায়গায় যায়, কিন্তু তাহলে কিন্তু একটা জনবিচ্ছিন্নতা তৈরি হতে পারে, এবং অনেক সময় সেটা হয়েছে। সরকার যে সরকারে থেকেছে সে মনে করেছে আমি তো ভালো বুঝতে পারছি, আমাকে তো ভোট দিয়ে আনা হয়েছে, এখন আমি আমার মতো করে ভালো যা বুঝি আমি সেইভাবে দেশটা চালাবো। তখন একটা জনবিচ্ছিন্নতা তৈরি হয়েছে, এবং তাতে করে দেখা যাচ্ছে জনগণ যারা ভেবেছে তারা হয়তো রাজনীতিবিদদের মতো পরিশীলিত ভাষায় কথা বলে না, কিন্তু তাদের তো বিদ্যা বুদ্ধি আছে, বা যে যে ক্ষেত্রে কাজ করে, সেটা একজন গ্রামের কৃষিজীবী হোক, একজন শহরের মধ্যবিত্ত হোক, রিক্সা চালক হোক, তার মতো করে তো সে ব্যাপারটা বোঝে যে কোন জিনিসটা তার জন্য বা তার পরিবারের জন্য বা তার প্রতিবেশীর জন্য ভালো। এই আলোচনা বা এই মতামত নেওয়ার প্রক্রিয়াটা কিন্তু আমাদের গণতান্ত্রিক চর্চার মধ্যে সবসময় থাকে না। তাতে করে যেটা হয় যে এক ধরনের আশাভঙ্গের জায়গা তৈরি, অথবা সরকার মনে করছে আমি তো অনেক কিছুই করলাম,
কিন্তু জনগণ ভাবছে যে করলে তো, কিন্তু আমার তো তাতে লাভ হলো না। এই যে আপনি অনেক কিছু করলাম কথা বলছেন, মহিউদ্দিন সরকার নানাভাবে আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, বিশেষ করে আমি যদি বিগত সরকারের কথা বলি, ফ্যাসিস্ট সরকার কাজে লাগিয়েছে, সেই চেতনাকে তারা ব্যবহার করেছে। কিন্তু যে কথা বলছিলেন আসিফ মুনির, ঠিক যেই জিনিসগুলো আসলে আমরা প্রত্যাশা করেছি কিংবা যেই বুদ্ধিজীবীদের নিয়ে আজকে আমরা আলোচনা করছি, সেটা আসলে ধারণ করার জায়গায় ছিল। অর্থাৎ আমরা আসলে কোনো একটি দিনে তাদেরকে মনে করব, সেই জায়গাটি তো আমাদের থাকবার কথা ছিল না। সেখান থেকে কি আমরা বেরিয়ে আসতে পারছি? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এই যে মহান মুক্তিযুদ্ধের সময় মূলত আমাদের যারা শহীদ বুদ্ধিজীবী তাদেরকে হত্যা করে পাকিস্তানি বাহিনী, এটি একদিনের ঘটনা না, এটি আসলে পর্যায়ক্রমে আমাদের এই জায়গায় আসতে হয়েছে। সেই জায়গার মধ্যে আপনি যদি সে আমাদের 1948 সালের ভাষা আন্দোলনের শুরু থেকে 1952 সালের ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, তারপরে আপনি যদি ধরেন আমাদের 54 সালের হক বাসানি সরারদের যে যুক্তফ্রন্টের জয়, তারপরে আছে আপনার 62 সালের ছাত্র আন্দোলন, তারপরে 66 সালের 6 দফা, তারপরে 69 সালের গণ অভ্যুত্থান, এর পরবর্তীতে আমাদের মহান মুক্তিযুদ্ধ। দীর্ঘ একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসলে পাক হানাদার বাহিনীর সাথে আমাদের যে বৈষম্য জায়গাটা তৈরি হয়েছিল, আমাদের যে অধিকার জায়গাগুলোতে আমরা বঞ্চিত ছিলাম, সেই জায়গাগুলোর দাবি নিয়ে আমাদের মূলত এই মহান মুক্তিযুদ্ধটা শুরু হয় 1971 সালে 25শে মার্চ। আজকে যদিও আমরা যে বুদ্ধিজীবী দিবস পালন করি, মূলত এটি শুরু হয়েছে সেই 25শে মার্চের পর থেকেই। প্রথম দিকে তারা কিছু লোকজন যাদেরকে হাতের কাছে পেয়েছেন তাদেরকে নিয়ে এসেছেন, শেষ পর্যায়ে এসে একটা পর্যায়ে যখন তারা নিশ্চিত হয়েছেন যে আসলে এখন আর তাদের বিজয়ের কোনো সম্ভাবনাই, তারা হেরে যাচ্ছে বাঙালি জাতির কাছে, তখন তারা 14 আগস্টের রাতে আমাদের দেশের যে সূর্য সন্তান, আমাদের সেই বীর সন্তানদের, বুদ্ধিজীবীদের তারা রাতের বেলা ধরে এনে তারা হত্যা করে। এটি সারা দেশে একযোগেই হত্যাযজ্ঞ চালায়। রাতের বেলায় তারা ধরে নিয়ে আসে, হাত পা বেঁধে নির্মম নির্যাতনের মধ্যে দিয়ে তাদেরকে খুন করা হয়। তো আমাদের সেই সন্তানরা আসলে সেই দিন যেই জন্য তারা যুদ্ধ করেছিল এবং যেই জন্য প্রাণ দিয়েছিল, আজকে এখনও এসে আমাদের এই, আপনি যদি জুলাই আন্দোলনের কথা বলেন, সেই বৈষম্যের কথাই আবার এসেছে। এই জুলাই মাসেও আমাদেরকে আবার আমাদের ছাত্র জনতাকে প্রাণ দিতে হয়েছে সেই বৈষম্য দূর করার জন্যই। কিন্তু তাদের সেই প্রত্যাশার জায়গাটা আমরা পৌঁছাতে পারিনি। কেন পারিনি? আমাদের রাজনৈতিক দলগুলো আসে যায়। বিশেষভাবে আমাদের বড় যে সমস্যাটা হয়েছে, সাধারণত দেশে যখন গণতান্ত্রিক সরকার থাকে, তাদের জনগণের প্রতি অথবা যারা দেশ মাতৃকার জন্য জীবন দিয়েছে তাদের প্রতি একটা আন্তরিকতা থাকে, দরদ থাকে, ভালোবাসা থাকে, কিছু করার ইচ্ছা থাকে। কিন্তু যেই সরকারগুলো এসেছে এর মধ্যে যদি আপনি এরশাদের আমলে ধরেন, একটি স্বৈর শাসন ছিল আমাদের 9 বছর। তারপরে যদি আপনি 2008 সাল থেকে শুরু করে আবার এখন 2024 সাল চলে, এর মধ্যে আমাদের আরেকটি সরকার গণতন্ত্রের আড়ালে স্বৈরশাসন বাস্তবায়ন করেছে। এই যে আমাদের 54 বছর হচ্ছে আমাদের দেশ স্বাধীনতার বয়স, কিন্তু আমাদের মধ্যে এর মধ্যে আপনার এদের যদি আপনি 16 বছর ধরেন, এরশাদের 9 বছর ধরেন, আর 23-24 বছর আপনি স্বৈরশাসনের কবলে ছিলেন। এই সরকারগুলো আসলে ওইভাবে আমাদের এই মহান মুক্তিযোদ্ধাদের জন্য এবং আমাদের যে বুদ্ধিজীবী আছে তাদের জন্যই কিছুই করে নাই, তাদের পরিবারের জন্য কিছু করে নাই। এখন কিছু কারণে কেন আপনি দেখেন, সর্বশেষ যে সরকার, কিন্তু তারা প্রতিবার আসলে এই শহীদ পরিবারদের কথা কিংবা মুক্তিযুদ্ধের কথা সেই কথাটাকে কাজে লাগিয়েছে। সেই কথাটাই বলছিলাম, সর্বশেষ যে সরকারটি বারবার 3বার ছিল আমাদের ভোটের অধিকারকে হরণ করে, এবং মানুষ মেনেও নিয়েছিল যে দেখি তারা কি করে, একটি সুযোগও দেওয়া হয়েছিল তাকে। কিন্তু সেই জায়গা থেকে সেই সরকার প্রধান বলেন, তাদের একটি মাত্র স্লোগান ছিল, সেটি হচ্ছে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন। এটি ছিল তাদের মূল। আর অন্যান্য আদার্স অনেক কিছু থাকে একটি রাজনৈতিক দলের, তাদেরও ছিল। তো এই যে জিনিসটা তারা সামনে নিয়ে তারা ক্ষমতায় এসেছিল এবং বারবার করে মানুষের উপর চাপিয়ে বসেছিল। কিন্তু সেই জায়গায় আপনি যদি বলেন যে বুদ্ধিজীবীদের যে তালিকা, সেটি পর্যন্ত এখন পর্যন্ত শেষ হয় নাই। তারা কি করেছে, তারা শেষ সময় এসে মনে হয় 2020 সালের দিকে নাকি 2020 সালের দিকে একটি যাচাই বাছাই কমিটি করে, সেই কমিটি 4 দফায় 560 জনের তালিকা দেয়। এরপরে এখনো যাচাই বাছাই পর্যায়ে আছে। প্রতিবার আসলে সরকার পরিবর্তন হয় এবং প্রতি নতুন সরকারকে আমরা বলতে শুনি যে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ শুরু হয়েছে, কিন্তু সেই কাজ কখনোই শেষ হয় না। আসিফ মুনির, কেন আসলে সেই কাজ শেষ হয় না কখনো? সেটা যারা তালিকা করার কথা ভাবেন বা মানে কার্যক্রমের মধ্যে দিয়ে যান বা সেটার প্রতিশ্রুতি দেন, তারা ভালো বলতে পারবেন যে কেন হয় না। কিন্তু এটা একটা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে যখনই তালিকা তৈরির উদ্যোগটা হয়, এক ধরনের বিচ্ছিন্নতা সেখানেও আছে যে শহীদ পরিবারদের সাথে যোগাযোগ রেখে সেই জায়গাটা তৈরি করা। আরেকটা হচ্ছে যে আমরা এই তালিকা করার বিষয়ে কিন্তু বিভিন্ন সময় দেখেছি যে বিতর্ক সৃষ্টি হয়। হ্যাঁ, আমরা দেখেছি যে
মুক্তিযোদ্ধার তালিকা করার একটা প্রক্রিয়া, সেটার মধ্যে এক ধরনের বিভ্রান্তি, এবং এখন আমরা দেখছি যে ভুয়া মুক্তিযোদ্ধার একটা জায়গা সেখানে তৈরি হয়ে গেছে। আবার মাঝে একবার রাজাকারের তালিকা তৈরির প্রক্রিয়া হচ্ছিল, আবার দেখা গেলো মুক্তিযোদ্ধা তালিকার মধ্যে কোনো কোনো বা রাজাকার বলি বা মুক্তিযুদ্ধ বিরোধী যদি বলি সেরকম তাদের নাম চলে এসছে। তো সেটাও বিতর্কের বিষয় যে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী কারা, এবং সেটার সুস্পষ্টভাবে আমরা জানি কিনা, কারণ সেটার মধ্যেও অনেক সময় বিভেদ সৃষ্টি হয় বা দুই ধরনের মতামত আসে। যাই হোক, কিন্তু এই তালিকার জায়গাটায় অনেক ধরনের বিভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে। কাজেই তালিকাটা প্রস্তুতির ক্ষেত্রে একটা স্বচ্ছতা, জবাবদিহিতার জায়গা তৈরি হওয়া দরকার। এবং যদি আমরা বলি যে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা, সেই ক্ষেত্রে বৃহত্তরভাবে শহীদ বুদ্ধিজীবীদের পরিবারগুলোর সাথে সমন্বয় রেখে করা দরকার। আমি যেই জন্য জনবিচ্ছিন্নতার কথা বলছিলাম, এইখানেও একটা বিচ্ছিন্নতা জায়গা আছে। আমরা জানি যে কিছু মানুষজন যাদেরকে মনে করা হচ্ছে যে তারা এই ব্যাপারে ভালো জানেন, তাদেরকে নিয়ে কমিটি তৈরি করে তালিকাটা হচ্ছে, কিন্তু সেইখানে আসলে সেটা ঠিক মতো হচ্ছে কিনা, তাদেরকে কেউ প্রভাবিত করছে কিনা, এইটার স্বচ্ছতার জায়গাটা আমাদের কাছে স্পষ্ট ছিল না। হয়তো তখন ঠিক মতো এটা বলা যায়নি। আরেকটা হচ্ছে যে তালিকা তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে সেটা যাচাই বাছাইয়ের ক্ষেত্রে কি প্রক্রিয়া হচ্ছে সেটা কিন্তু এমনকি শহীদ পরিবার হিসেবেও আমরা অনেকে জানতাম না। এখন কিছু শহীদ পরিবার বা শহীদ বুদ্ধিজীবী আছে যাদের নাম সকলে জানেন, যাদের পরিচয় জানেন, সেটা সমস্যা না, কিন্তু তার বাইরে অনেকেই আছেন। এখন সেইখানে এটার একটা বড় কথা আমরা অনেক সময় শুনি বিভিন্ন শহীদ বুদ্ধিজীবী পরিবারের কাছ থেকে, যে এখানে মানে বৈষয়িক পাওয়ার চেয়ে তাদের একটা জায়গা হচ্ছে যে অন্তত স্বীকৃতি, মানে একটা তালিকা থাকে, মানে তারা এটাকে একটা মনে করছেন এটা স্বীকৃতির জায়গা। কিন্তু সেখানে বিভ্রান্তির সৃষ্টির সুযোগটা হয়ে যেতে পারে, কারণ মাঝে গণমাধ্যমেই কিছুটা দেখছিলাম এর মধ্যে, যে মাঝে একবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় চিন্তা করছিল যে যাদের তালিকা হবে তাদেরকে একটা ভাতা দেওয়ার ব্যবস্থা করা হতে পারে, এবং তখনই শোনা গেল যে অনেক দরখাস্ত জমা পড়ছে, শহীদ বুদ্ধিজীবীদের নাম জমা পড়ছে। এই ভাতার সাথে নামের তালিকার একটা সম্পর্ক থাকতে পারে। আচ্ছা, মানে শুরুতেই বলছিলাম কোন সুবিধা লাভের আশায় তো আসলে কেউ এই লড়াইয়ে অংশ নেননি, এবং আপনি সরাসরি সেই পরিবারের সাথে আছেন। আপনি বলছিলেন আসলে যখনই অনেকভাবে সরকার পরিবর্তন হয়েছে তারা নিজেদের স্বার্থে হয়তো এই বিষয়গুলোকে ব্যবহার করেছেন ঠিকই, কিন্তু আপনাদের সাথে অর্থাৎ শহীদ পরিবারগুলোর সাথে যে সমন্বয়ের জায়গাটি, সেখানে এক ধরনের দূরত্ব ছিল। সেই দূরত্বের একটু আমি জানতে চাই, সরকার হিসেবে যারা যখন এসছেন তারা কি আপনাদের সাথে কখনো এই বিষয়গুলো নিয়ে আলোচনায় বসেছেন, কিংবা? মাঝে মাঝে বসেছে, কিন্তু তারপরে একটা জায়গায় বিচ্ছিন্নতা তৈরি হয়ে গেছে। এখন আমি বলবো যে ধরেন যেই সরকারই ছিল, আমি শুধুমাত্র একটি সরকারের কথা বলবো না, বিভিন্ন সময়ে এসছে, এবং একই ব্যাপার যে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকেন তারা, এটা কিন্তু আমাদের দেশে বা হয়তো আমাদের মতো অনেক দেশে এরকম আছে যে নির্বাচনের আগে জনগণই সব, কিন্তু ক্ষমতায় আসার পরে এরকম একটা তারাও মনে করেন যে আমাদেরকে তো ভোটের মাধ্যমে যদি এসে থাকে, ভোটের মাধ্যমে এসেছি, কাজেই এখন আমরা আমাদের মতো করে কাজ চালিয়ে নিতে পারি। তো সেই বিচ্ছিন্নতাটা কিন্তু তৈরি হয়ে যায়। কাজে যদি আলাপ হয়ও, এখন তারা বলতেই পারেন যে না, আমরা তো আলাপ করে কথাবার্তা বলেই করেছি, কিন্তু একবার দুইবারের আলাপের বিষয় না, প্রক্রিয়ার মধ্যে যুক্ত থাকার বিষয়। এবং এটা মানে ধরেন শহীদ বুদ্ধিজীবীদের তালিকা বলেন বা বুদ্ধিজীবী সংক্রান্ত কোনো কিছু, শহীদ সংক্রান্ত কিছু, এটা শহীদ পরিবারদের অনেকেই এটার সাথে সম্পৃক্ত নিজে থেকেই থাকতে চাইতে পারেন, কিন্তু যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তারা যদি সেটাকে নিজেদের দিক থেকে আহ্বান না জানান, নিজেরা সেখানে জোর করে সেখানে ঢোকার তো স্কোপ নেই। জি, নিশ্চয়ই, এবং সেটি আসলে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল। মহিউদ্দিন, আমরা বলছি 2003 সালে ওয়ার ক্রাইসিস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি তারা তাদের কাজ শুরু করেছিল। তারা আসলে কয়টি বধ্যভূমি বাংলাদেশে আছে সেটি নিয়ে একটি সংখ্যা জানিয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেছে সেই সংখ্যাও আসলে বৃদ্ধি পেয়েছে। শহীদ তাজউদ্দিন তিনি তার সময় আসলে বুদ্ধিজীবীদের একটি তালিকা তৈরি করে একটি কমিটি গঠন করার চেষ্টা করেছিলেন। নানান ধরনের কমিটি গঠন হয়েছে, কিন্তু তারা কাজ করতে পারেননি। 53 বছর ধরে আসলে আমরা আমাদের সামনে কোনো একটি শেষ হয়েছে বা সুস্পষ্ট কোনো আসলে আমরা তালিকা পাইনি, কিন্তু কেন? আসলে কি এই কাজে কেউ বারবার বাধা দিচ্ছিল, নাকি নিজেদের কাজ প্রয়োজনে ব্যবহার করতে হবে দেখে এই ধরনের অস্পষ্টতা? আমি আপনার উত্তরটা নিব, আমাকে একটি বিরতি নিয়ে ফিরতে হবে। দেশ সাম্প্রতিক বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জেডএসআরএম দেশ সাম্প্রতিক দেখছেন। মহিউদ্দিন, আপনাকে প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, 53 বছরে আমরা কোনো সুস্পষ্ট তালিকা পাইনি, আমরা বধ্যভূমি ঠিক কয়টি সেটিরও আসলে কোনো সুস্পষ্ট কিছু পাইনি। শহীদ তাজউদ্দিন ওনার সময় আসলে যেই কমিশন গঠন করেছিলেন তারা কাজ করতে পারেনি, সেখান থেকে শুরু করে আজকে 2024 কোনো কমিশন কাজ করতে পারেনি, নাকি তাদেরকে আসলে কোনো না কোনোভাবে কাজ করতে বাধাগ্রস্ত করা হয়েছে? আসলে কেউ কাউকে বাধা দেয়নি,
এটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলো আমাদের ক্ষমতায় এসেছে, যারা দায়িত্বে ছিলেন, সরকার প্রধান ছিলেন অথবা রাষ্ট্রপ্রধান ছিলেন, আমার কাছে মনে হচ্ছে তাদের আন্তরিকতার অভাব ছিল। আন্তরিকতার অভাব কেন ছিল? আপনি দেখেন, যদি আপনি পরিবার ধরে হিসাব করেন, এখানে সর্বশেষ হিসাব অনুযায়ী 560টি পরিবার। এখানে ধরেন আপনার শিক্ষক আছে 198 জন, আপনার সাংবাদিক আছে 18 জন, তারপরে আপনার চিকিৎসক আছে 153 জন, তারপর প্রকৌশলী আছে 40 জন। এরকম সব মিলে এখন যতটুকু আসছে, আপনি যদি চাইতেন এই ফ্যামিলিগুলোর সুযোগের আওতায় নিয়ে আসা এবং এই বধ্যভূমিগুলোকে আপনি সংরক্ষণ করা, খুঁজে বের করা কোথায় কি হয়েছে, এটি করা হয়নি। এটি করা হয়নি। আমাদের রাজনৈতিক দলগুলো আসলে আমরা যারা জনগণ, আমাদের সবাইকে সবসময় বোকা মনে করে। যখন নির্বাচন আসে তখন একটি প্রতিশ্রুতি দিয়ে দেয়, বলে যে আমরা মুক্তিযোদ্ধাদের জন্য হ্যান করব, ত্যান করব, আমরা দেশের এই চেতনায় বাস্তবায়ন করব। এটা সব দল, শুধু একটি দল না, সব দলেই এটার ইয়েটা নেওয়ার চেষ্টা করে, ব্লেসিংটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই জায়গাটাতে তারা যায় না। আপনি ধরেন সর্বশেষ যে সরকার ছিল, এই সরকার কি আপনার এই বধ্যভূমিগুলা গণনা করার জন্য, কোথায় আছে খুঁজে বের করার জন্য, অথবা যে সংখ্যাটা বের করার জন্য তারা একটা বড় আকার একটা কমিশন গঠন করে দিল, শুধু সে 2008 সালে দিয়ে দিত, আপনি দীর্ঘ সময়ের মধ্যে আমাদের এটা এখন একটা ম্যাচিউর হয়ে যেত, একটা পর্যায়ে চলে আসতো। তারা সেটি করে নাই। তারা কি করেছে, আমাদের যে সন্তানেরা জীবন দিয়েছেন, যাদের জন্য আমরা আজকে এই দেশ পেয়েছি, তাদের জন্য কিছু করে নাই। কি করলো? তারা স্যাটেলাইট পাঠিয়ে দিল, হাজার হাজার কোটি টাকা খরচ করে পাঠিয়ে দিল, আকাশে পাঠিয়ে দিল। আগে তো আমাদের যাদের জন্য দেশটা পেয়েছি আমরা, তাদেরকে মূল্যায়ন করতে হবে। সেই সময়টাতে ভুয়া মুক্তিযোদ্ধার তালিকাও কিন্তু দীর্ঘায়িত হয়েছে। এখন সেটি যদি আপনি বলেন, আওয়ামী লীগ যে কাজটি করে সেটি হচ্ছে তারা সবকিছুতে ভোট খোঁজে। তার ভোটের সংখ্যা 33 থেকে কিভাবে এটা 40 করা যায়, 40 থেকে কিভাবে 42 করা যায়। সে যখন একটা মানুষকে, ধরেন একটা বিধবা মানুষকে কার্ড দিবে, সে 5টা মানে বিবাহিত লোকরাও বিধবা বানিয়ে দেয়, তাহলে ওই 5টা লোক তাকে ভোট দিল। সে মুক্তিযোদ্ধা তালিকা করার সময় কি করে, যে একটা সঠিক তালিকার সাথে আরো 2000 লোক ঢুকিয়ে দেয়, তুই তারা একটা সুবিধা পায়, সুবিধা হলে এটা আওয়ামী লীগের লোক হয়ে যাবে। এখন সব কিছু যদি আপনি রাজনীতির মধ্যে ঢুকাই ফেলেন না, সব কিছু যদি রাজনীতি খোঁজেন, তাহলে তো আসলে এভাবে দেশের যেই চেতনা নিয়ে, যে চিন্তা নিয়ে, যে আবেগ নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ করেছেন, সেই জায়গাটা তো থাকবে না, থাকার সুযোগ নেই। এখন রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে আওয়ামী লীগ এই ভুলগুলোর কারণে অলরেডি তারা সেই খেসারটা দিয়েছে, তাদেরকে পালিয়ে যাওয়া লেগেছে। এখন যারা বর্তমানে ক্ষমতায় আছেন তাদের কথা বলবো, তারা যতদিন থাকে এবং পরবর্তীতে আমাদের যারা রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবেন, তাদেরকেও যে অতীতের মতো যেন এই ভুলগুলো না করে, সুস্পষ্ট এবং অবশ্যই সঠিক একটি তালিকা আসলে আমরা দেখতে চাই। সঠিক তালিকাটা আমাদের প্রয়োজন। সঠিক তালিকা হলে এই ফ্যামিলিগুলো আমরা ওইভাবে তাদেরকে সম্মান করব, শ্রদ্ধা করব, রাষ্ট্রীয়ভাবে তারা সেভাবে মর্যাদা পাবে। এবং যদি ভবিষ্যতে তাদের কোনো সুযোগ সুবিধা নিশ্চিত করা যায়, সেটি করলেও ওই ফ্যামিলিগুলো পাবে। এখন ধরেন এই 560টি ফ্যামিলি পেলো, পরবর্তীতে আপনার আরো 500 লোক বাইরে থেকে গেলো, সে চিন্তা করলো যে আমাকে তো এই তালিকার মধ্যে আনা হলো না, আমি বঞ্চিত হয়ে গেলাম। এই বিষয়গুলো খুব গভীরভাবে দেখতে হবে। আপনি যারা আসলে শহীদ পরিবার আছেন তাদের রাষ্ট্রীয় সম্মাননার কথা বলছেন, সেই জায়গা থেকে আমার প্রশ্নটি করতেও একটু বিব্রত বোধ হচ্ছে। আসিফ মনির, আমরা সেই পরিবারগুলোকে সম্মান কতখানি দিতে পেরেছি সেটি নিয়ে যেমন বিতর্ক আছে, তেমনি আসলে স্বাধীনতার পরে বদ্ধভূমিগুলোই আসলে আমরা সংরক্ষণ করতে পারিনি। সেটি কেন পারলাম না? বদ্ধভূমিগুলো আমরা সঠিক সংখ্যা নির্ণয় করতে পারিনি, আমরা আসলে শহীদ পরিবারদের সবাইকে সঠিকভাবে খুঁজেও বের করতে পারিনি। দুটো একটু আলাদাভাবে দেখতে হবে, বধ্যভূমি এবং শহীদদেরকে খুঁজে বের করার জায়গা। বধ্যভূমির জায়গা হচ্ছে যে বধ্যভূমির ক্ষেত্রে এখানে কিছুটা মানে শুধু সরকার বা রাষ্ট্রের উপরে না, সেখানে স্থানীয় জনগণেরও একটা ভূমিকার দরকার আছে, বা স্থানীয় প্রশাসন বলি বা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। কারণ আমরা যদি চিন্তা করি যে এই হত্যাযজ্ঞগুলো সারা দেশে হয়েছে, সর্বত্র হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে। এখন প্রত্যন্ত অঞ্চলে কোথায় কোথায় হয়েছে, এটা স্থানীয়, বিশেষ করে যারা একটু বয়োজ্যেষ্ঠ আছেন, যারা সেই সময় তরুণ ছিলেন বা ইভেন কিশোর ছিলেন, তারা জানেন, তাদের বাবা মার কাছ থেকে তাদের কেউ কেউ হয়তো সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং তারা হয়তো বেঁচেও আছেন। অর্থাৎ নিজের একটি গ্রামে কাছাকাছি কোথায় যুদ্ধ হয়েছে, কাজে এখানে দুটো ব্যাপার, তার মধ্যে একটা হচ্ছে যে বধ্যভূমি, আর একটা হচ্ছে যুদ্ধক্ষেত্র। এটা স্থানীয় লোকজনের কিন্তু জানার কথা। এবং আমরা নিজেরা যখন অনেক সময় কোনো একটা এলাকায় গেছি, তখন কাউকে যখন জিজ্ঞেস করেছি, খুব বেশি কঠিন কিন্তু হয়নি। স্থানীয় লোকজন বলতে পেরেছে যে এইখানে যুদ্ধ হয়েছিল, এইখানে এতজন মারা গেছে, বা এইখানে গণকবর দেওয়া হয়েছে, বা আমরা নিজেরা বা আমাদের দাদারা, বাবারা, চাচারা এখানে গণকবর দিয়েছেন, সেটা করা গেছে। তো এইটার একটা সমন্বিত উদ্যোগের দরকার। এবং বেশ কিছু প্রতিষ্ঠানও আছে, যেমন মুক্তিযুদ্ধ জাদুঘর আছে, এরকম আরও কিছু প্রতিষ্ঠান আছে। সম্মিলিত উদ্যোগে আমি যেটা বলবো যে আসলে আমি জানি না আজকে আলোচনাকে শুধু নাটা নিয়ে আমরা আলাপ করবো কিনা, কি হয়নি, কারণ না হলে কিন্তু আমরা তলানিতেই থেকে যাব। আজকে এই আলাপের শেষে
হয়নি বলে আমরা এখান থেকে বের হয়ে যাব, আমাদের যারা আজকে শুনছেন তারাও সেই জায়গাটি থেকে যাবেন। তো ওই হয়নি থেকে আসলে আমাদের চিন্তা করা উচিত যে কি করা দরকার। তো এই বধ্যভূমি চিহ্নিত করার ক্ষেত্রে এখানেও আমি মনে করি যে জনগণকে সম্পৃক্ত করে, স্থানীয় জনগণকে, বিশেষ করে যারা এখনো বেঁচে আছেন, যারা মুক্তিযুদ্ধের সময় বেঁচে ছিলেন, তাদের সহায়তা নিয়ে, কারণ এগুলো চাইলে কিছু সার্কুলার দিয়ে অথবা স্থানীয় প্রশাসন হোক অথবা আমরা যদি বলি ইউনিয়ন পরিষদকে সম্পৃক্ত করে সেটা করা সম্ভব, কিন্তু এটার একটা পরিকল্পনা লাগবে। পরিকল্পনাটা সরকারি জায়গা থেকে হতে হবে, যে আমি সার্বিক একটা পরিকল্পনা, যেটা আপনি বলছিলেন যে দরকার হলে বা আপনি যেটা বললেন 2008 থেকে যদি প্রক্রিয়াটা শুরু করা যেত, সেটা একটা, তো সেরকম একটা যদি হয়, যেটা করতে, কারণ বধ্যভূমি চিহ্নিত করতে গেলে আসলে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাগবে, কারণ এই পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেটা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং সেটাকেও নিশ্চিত হতে হবে যে হ্যাঁ এটা এখানে যারা বলছেন সেটা ভেরিফাইও করতে হবে যে হ্যাঁ কিভাবে, কোথা থেকে, কোন অন্য কোনো তথ্য পাওয়া যায় কিনা ওই জায়গা সম্পর্কে। শুধু কমিশন কেন্দ্রিক আসলে আটকে থাকার সুযোগ নেই, সবাইকে একসাথে কাজ করতে হবে। আর হচ্ছে যে তালিকার ব্যাপারটা, এটাকে 2-3 ভাগে চিন্তা করতে হবে। একটা হচ্ছে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা, সেইটা করাটা তুলনামূলকভাবে সহজ হওয়া উচিত, কারণ এখানে যদি বলা হয় যে 1111 বা 1000-এর উপরে কিছু, এবং সেইটার জায়গা থেকে বলতে পারি যে অনেক যাদের এখনো তালিকা হয়নি তাদের মধ্যে থেকে এরকম অনেক ধরনের তাদের একটা হতাশার জায়গা আছে যে এই তালিকাটা, এবং সেটা আমি একটু স্পষ্টভাবে বলতে চাই যে শহীদ বুদ্ধিজীবীদের পরিবার এবং অনেক শহীদ পরিবার তারা কিন্তু কোনো রকম সহায়তার জন্য তালিকা চান না, এটা কিন্তু স্পষ্ট হওয়া দরকার। আমরা অনেক পরিবারকে জানি, হ্যাঁ অনেক পরিবারের হয়তো দুস্থ অবস্থায়, বিশেষ করে তাদের কর্মক্ষম ব্যক্তি যখন শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধে, তারপর হয়তো তারা অনেক দৈন্য দশার মধ্যে আছেন, কিন্তু তাদের আত্মসম্মানটা কিন্তু নষ্ট হয়নি। অনেক দরিদ্র শহীদ পরিবারও কিন্তু তারা আর্থিক সহায়তার চেয়ে তারা সম্মানের জায়গাটা চান, স্থানীয়ভাবে তাদেরকে সম্মান করা হবে, যে মর্যাদার কথা আমরা বারবার বলছি, রাষ্ট্রীয় মর্যাদার কথা। তো শহীদ বুদ্ধিজীবীদের ক্ষেত্রে সংকটটা এরকম জায়গায় যে কিছু শহীদ বুদ্ধিজীবীদের নাম খুব পরিচিত, এবং সেটার হয়তো বিভিন্ন কারণ ছিল, তাদের অবদানগুলো বুদ্ধিবৃত্তিক চর্চার ক্ষেত্রে যেভাবে ছিল, আবার অনেকে হয়তো শহর কেন্দ্রিক বুদ্ধিজীবীরা ছিলেন, এবং ডিসেম্বরের হত্যাকাণ্ডটা একটা অনেক বড় ঘটনা, কিন্তু যেটা আমরাও বলছি, জাতীয় বলছে যে আসলেই 25শে মার্চ থেকে, পরিকল্পনা কিন্তু এই জন্য আরো আগেই হয়েছিল। এটা তারা ভেবেছিল যে যখন দরকার হয় আমরা বাস্তবায়ন করবে, পুরো 9 মাস ধরেই তারা বাস্তবায়নের চেষ্টা করেছে, শেষে তারা একটা চূড়ান্ত এটা একটা, এবং সেটা এখানকার তাদের সহযোগীদের মাধ্যমে। তো এই ক্ষেত্রে যেটা প্রয়োজন যে মোটামুটি এই বিভাজনটাকেও ঠিক করে ফেলা, যে আসলে সকল শহীদ বুদ্ধিজীবীর মর্যাদা প্রাপ্য। নিশ্চয়ই, এবং যে ফাইন্ডিংস এর কথা আপনি বলছেন, আসলে যেভাবেই তালিকা খুঁজে বের করার কথা আপনি বলছেন, সেক্ষেত্রে আসলে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশে তেমন কোনো গবেষণা হয়নি, সেটি আসলে আমাদের জন্য খুব জরুরি ছিল কিনা, কিংবা আমি যদি আরেকটু অন্যভাবে প্রশ্ন করতে চাই, আসলে আমরা 53 বছর ধরে কোনো তালিকা পাচ্ছি না, আমরা বারবার বলছি আসলে আমাদের এই ধরনের তালিকা প্রয়োজন। সেই সময় তো আসলে পাকিস্তানি হানাদার বাহিনীকে বাংলাদেশেরই কেউ না কেউ সাহায্য করেছিলেন, প্রতি বাড়ি বাড়ি গিয়ে তারা বুদ্ধিজীবীদেরকে ধরে হত্যা করেছেন, তাদেরও আসলে একটু খুঁজে বের করার প্রয়োজন আছে কিনা, সেখানেও আমরা একটু পিছিয়ে আছি কিনা। আমি আপনার উত্তর নিব, আরো একটি বিরতির সময় হচ্ছে। দর্শক, দেশ সাম্প্রতিক আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সাম্প্রতিক দেখছেন জনাব মহিউদ্দিন, খুব স্পষ্ট কারা আসলে 14 ডিসেম্বরের হত্যাকারী, কিন্তু এরপরও তাদের যারা সহায়তা করেছেন তাদের সম্বন্ধে আমরা আসলে কতখানি খোঁজ খবর নিতে পেরেছি, তাদের কোনো সুস্পষ্ট তালিকা আমরা তৈরি করতে পেরেছি কিনা? আসলে আমরা যেখানে আমাদের শহীদ বুদ্ধিজীবীদের তালিকা করতে পারি না, সেখানে যারা হত্যা করেছে তাদের তালিকা করাটা আরও পরের কথা। এখানে আরও নানান রাজনৈতিক মেরুকরণ আছে, নানান হিসেব নিকাশ আছে। তবে যেটি মনে হয়, ধরেন এই পরিকল্পনাটি তো পাকিস্তান আর্মি থেকেই হয়েছিল। পাকিস্তান আর্মির আপনার মেজর জেনারেল যে রাও ফরমান আলী, তার যে তিনি মনে হয় এটি ডিল করতেন, তিনি নির্দেশনাগুলো দিয়েছিলেন, ইতিহাস যেটি বলে সেটি। তার পরবর্তীতে আমাদের বাংলাদেশে এসে আপনার আল বদর আল শামস বাহিনী যারা নেতৃত্বে ছিলেন, যারা বিভিন্ন জায়গায় আমাদের মুক্তিযোদ্ধাকে থাকেন, আশরাফুজ্জামান একজন ছিলেন, চৌধুরী মঈনুদ্দিন, তারাই মূলত এখানে লিডটা দিয়েছেন। তো এখন তারা যখন লিড দিয়েছেন, 2 জন লোক তো আমার এরকম শত শত লোকের বাসায় আর যেতে পারে নাই। যখন আপনি এখন এখান থেকে আজকে পাকিস্তান যান, আপনি 6 মাস না 1 বছর 2 বছর থাকেন, থাকার পরেও আপনি ওই দেশের কোন কবি, কোন সাহিত্যিক, কোন সাংবাদিক কোন ভাষায় বাসাতে ঘুমাচ্ছে আপনি এটা খুঁজে বের করতে পারবেন না। বের করতে হলে আপনাকে সেখানে একটা লোকাল সাপোর্ট লাগবে। সেই লোকাল সাপোর্টটা এখান থেকে আমাদের লোকজনে দিয়েছে। এখন যারা দিয়েছে তাদেরকে তো সেই তালিকাটা খুঁজে বের করতে হবে। এখন ঘুরে ফিরে যে 2-4টি নাম আসে তাদের বিচার হবে, কিন্তু আরও লোক তো আছে, সেগুলো যদি আপনি নিয়ে বিচারের আওতায় না নিয়ে আসতে পারেন,
এখন এগুলো নিয়ে অনেক কথা হয়েছে, অনেক আইন হয়েছে, আমাদের ট্রাইব্যুনাল হয়েছে, কিন্তু বাস্তবতা আমরা কিছুই দেখি নাই। দিন শেষে ঘুরে ফিরে আবারও বলতে হয় যে রাজনীতি হয়েছে সব নিয়ে, এরা কিছুই করে নাই। এখন এটার ভবিষ্যৎ সেটিও আমরা খুব ভালো দেখছি না। যাদের রক্তের বিনিময়ে আসলে আমরা বাংলাদেশ পেয়েছি, আবার ঠিক তাদের নিয়ে রাজনীতি হচ্ছে। আমরা এরকম বিজয় দিবস আসবে, আমাদের 14 ডিসেম্বর আসবে প্রত্যেক বছর। উনি যতদিন জীবিত থাকেন উনি এখানে আসবেন, আমার জায়গায় আরেকজন আসবেন, সবাই বলবে, কিন্তু বাস্তবতা চিন্তা করতে গেলে আমরা খুব হতাশ যে আমরা যারা এই প্রজন্মের আছি, যা আমাদের পরে যারা আসছে, তারা তো এই বিষয়টা জানতে হবে যে কারা আমাদের শহীদ মুক্তিযোদ্ধা ইতিহাস বিকৃতিরও কিন্তু আমরা চেষ্টা করা হয়েছে, সেটিও কিন্তু আমাদের চোখের সামনে আছে। আসিফ মনির, একটু এখানে আপনার কাছে আসতে চাই। প্রত্যেকজন বুদ্ধিজীবীকে একেবারে ধরে ধরে হত্যা করা হয়েছে, আমরা সেটি নানান জায়গায় দেখেছি। ফেসবুক বা সোশ্যাল মিডিয়া খুললে আমরা দেখি যে একটি খুব পরিচিত শব্দ ঠক ঠক ঠক, কে আছেন একটু বাইরে আসেন, সে ধরনের একটা ঘটনা আছে। একটু সরাসরি আপনার মুখে আমি জানতে চাই, যে সময়টাতে আসলে শহীদ মুনীর চৌধুরীকে ডেকে নেওয়া হয়েছিল, এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সেই সময় আপনারা কোথায় ছিলেন, তিনি কোথায় ছিলেন, কিভাবে হয়েছিল? মোটামুটি একই ধরনের ভাবেই, যেটা আপনি বললেন, এই একই ধরনের ভাবেই সবাইকে নিয়ে যাওয়া হয়েছে। হতে পারে যে সেভাবেই প্রশিক্ষণ দেওয়া, সেভাবেই তাদেরকে নির্দেশনা দেওয়া ছিল যে কিভাবে তারা নিয়ে আসবে, কি বলবে তারা যখন তাদেরকে নিয়ে আসবে। তো সেটা মানে আমার বাবাকে যেভাবে নিয়ে গেছে সেটা একটা উদাহরণ এই অর্থে যে একইভাবেই সবাইকে, আমরা পরে যখন বিভিন্ন পরিবারের কাছে শুনি বা অনেক সময় তারাও সাক্ষাৎকার দেন একই ঘটনাই। এটা 14 তারিখে বেলা 12টার দিকে, দুপুরে 12টার দিকে তখন আসে তারা, এবং সেটা আমরা তখন ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোয়ার্টারে থাকছিলাম না, কাছাকাছি হাতিরপুল সেন্ট্রাল রোডে, ওখানে আমার দাদার বাড়ি, অর্থাৎ আমার মুনীর চৌধুরীর বাবার বাড়ি। ওই মার্চের শেষের দিকে আমরা ওখানে চলে গেছিলাম, ওখানে থাকছিলাম, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা মানে সরাসরি খুব বেশি অনিরাপদ মনে হচ্ছিল, বিশেষ করে 25শে মার্চের কাল রাত্রির পরে। তো যাই হোক, ওখানে বেলা 12টার দিকে কয়েকটি ছেলে আসে, আমার চাচা ছিলেন ওখানে, আমার মা ছিলেন, এবং সেখানে তখন তারা ওই খোঁজ করে স্যার আছে কিনা। তো তারপর আমার চাচার সাথে কথা বলে তারা আমার বাবা এগিয়ে যায়। তো তখন এরকম কিছুক্ষণ একই কথাই হয়, আমার বাবা তখন খাবেন, বলছেন যে আমি খাই, আছে না পরে এসে খাবেন, একটু আসবেন, আমাদের স্যার ডাকছে। তারপর আবার আমার বাবাকেও স্যার বলেই বলছিল। এরকম কয়েকবার বলার পরে আমার বাবা একটু উত্তেজিত হয়ে বলেছিল যে তোমাদের কাছে কোনো ওয়ারেন্ট আছে কিনা। তো তখন সাথে সাথেই একজন আমার বাবার পেছনে এসে বন্দুকটা ধরে এবং তারপরে গাড়িতে উঠিয়ে নেয়। ওই গাড়িটা আবার আমার মা মানে দোতলা বাসা ছিল আমাদের, আমার দাদের বাড়ি, তো দোতলা থেকে দেখতে পেয়েছিলেন গাড়িটায় কাঁচে কাদা লাগানো ছিল, উপরে গাছের ডালপালা রাখা ছিল আর কি। তার মানে দেখা যাচ্ছে না, বাইরে থেকে দেখা যাবে না যে ভেতরে কেউ আছে কি নাই। আমাদের ধারণা যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে, এটা পরে আমরা জেনেছি যে দিনের বেলা বেশ কয়েকজন শহীদ বুদ্ধিজীবীকে ঢাকা বিশ্ববিদ্যালয় কোয়ার্টার থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। হতে পারে একই গাড়িতেই তখন তারা ছিলেন, সকাল থেকে নেওয়া হচ্ছে, কারণ সময়গুলো মেলানো যায়, কাউকে 9টার দিকে, কাউকে 10টার দিকে, কাউকে 11টার দিকে, এরকমভাবে নেওয়া হচ্ছে। তো 12টার দিকে আমার বাবাকে নিয়ে যায়, এবং সেখান থেকে তারপর আর আমরা তার কোনো খবর পাই না। যেহেতু আসলে পুরো ঘটনা পূর্ব পরিকল্পিত, সব ঘটনা আসলে একই ভাবে তারা ঘটিয়েছে, সেটি আসলে অনেকটা শুরু কিন্তু হয়েছে, মানে আমরা যদি এই পর্বটা চিন্তা করি 10 তারিখ থেকে, প্রথম 10 তারিখে যাকে নিয়ে যাওয়া হয় শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন, সেখান থেকে শুরু করে তারপরে বাকি 15 তারিখ পর্যন্ত হয়। 14 তারিখেই একসাথে বেশ কয়েকজনকে, কিন্তু 15 তারিখে শেষ যার কথা জানা যায় সেরকম একটা। অনেকভাবে আসলে কমিশন গঠন হয়েছে, কমিটি গঠন হয়েছে। একসময় জহির রায়হান তিনি নিজেও আসলে যে কমিশনের প্রধান ছিলেন, তাকেও আসলে শহীদ বুদ্ধিজীবীদের খাতায় নাম লেখাতে হয়েছে। কিভাবে আসলে আমরা চাইছি যে এই ধরনের বিষয়গুলো যেন আর না হয়, যে কমিশন কিংবা যে কমিটি কাজ করবে তারা সঠিক একটি তথ্য আমাদেরকে দিবে, একটু ছোট করে বলবেন। সেটি হচ্ছে, ধরেন যে সরকারি ক্ষমতায় আসে, আমরা দেখি যখনই ছিল সে তার নিজস্ব ঘরানার কিছু লোকজনকে নিয়ে একটি কমিটি করে, চেষ্টা করে যে খুঁজে বের করার জন্য, বৌদ্ধভূমি খুঁজে বের করার জন্য, শহীদ বুদ্ধিজীবীদের তালিকা করার জন্য। এইভাবে না করে আমার কাছে যেটি মনে হয় সেটি হচ্ছে, আপনার এখানে যারা একেবারে দল নিরপেক্ষ লোক আছে, আমাদের এখানে অনেক লোক আছে মুক্তিযোদ্ধার মধ্যে যারা আসলে কোনো দলের সাথে ওইভাবে প্রত্যক্ষভাবে রাজনীতি করেন না, বা ওই ফ্যামিলির সদস্য, তাদেরকে নিয়ে এমন একটা কমিশন গঠন করা দরকার, যে কমিশন ধরেন আপনি রাজনৈতিকভাবে যেই দলে ক্ষমতায় আসবে, কিন্তু এই কমিশন একদম নিউট্রাল একটা রাস্তা দিয়ে চলবে, এখানে হাত দিবে না, এই নিরপেক্ষভাবে কাজ করতে হবে, এবং কোনো সরকার এসে এই কমিশনটা ভেঙে দিবে না, যে আমি এখন আমার মতাদর্শের কিছু লোক এখানে দিয়ে একটি তৈরি করি। যদি না করা হয় এবং তারা যদি দীর্ঘমেয়াদী সময় পায়, তাহলে আমরা এই প্রক্রিয়া থেকে এবং দীর্ঘদিনের যে গ্লানি, এখান থেকে আমার মনে হয় যে আমরা বেরিয়ে আসতে পারবো। আসিফ মনির, 1971 থেকে 2024 আমি জানি না আসলে এই রাষ্ট্র শহীদ পরিবারদের জন্য ঠিক কতখানি করতে পেরেছে, কিন্তু তবুও আপনাকে প্রশ্ন করতেই হচ্ছে। আপনার অভিজ্ঞতা জানতে চাই এবং অবশ্যই আপনার প্রত্যাশা আমি জানতে চাই একজন শহীদ
মুক্তিযোদ্ধা শহীদ বুদ্ধিজীবী সন্তান হিসেবে? আমি প্রত্যাশাটুকুই বলি, কারণ হচ্ছে যে যা পাইনি সেটা কিছু তো আমরা আলাপ করলাম। এই প্রত্যাশা হচ্ছে যে মানে আদর্শিক জায়গা থেকে যদি চিন্তা করি যে বুদ্ধিবৃত্তিক চর্চা যারা করতেন সেই 47-এর পর থেকে, আমাদের বাবারা অনেকেই তাই, যে তারা এই 71 পর্যন্ত সেই চর্চাগুলো করেছেন এবং তারা কিন্তু কোনো না কোনোভাবে একটা দিক নির্দেশনা জাতিকে দিয়েছেন এবং সেই দিক নির্দেশনা দিচ্ছিলেন বলেই কিন্তু পাকিস্তানিরা তাদেরকে তালিকাটা করেছে। তালিকা কিন্তু ডিসেম্বরে হয়নি, তালিকা কিন্তু 71-এ হয়নি, তালিকা 48-এর পর থেকেই নাম ঢোকা শুরু হয়েছে। আমরা মানে সরাসরি জানি, আমাদের অভিজ্ঞতায় আছে যে আমাদের বাবারা বিভিন্ন সময় হুমকি পেয়েছেন, বিভিন্ন সময় তাদেরকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। আমার বাবা প্রথম তাকে জেলে নিয়ে যাওয়া হয় 1949 সালে, 47 সালে দেশ বিভাগ হয়েছে, 49 সালে কয়েক মাসের জন্য তখন, কিন্তু তারপরে 52 ভাষা আন্দোলনের সময় একটা বিরাট অংশকে কয়েক বছরের জন্য তারা জেলে ছিলেন এবং বিভিন্ন সময় তুলে নিয়ে গিয়ে প্রশ্ন করা, তাদেরকে হুমকি দেওয়া, তাদেরকে তাদের লেখালেখি বন্ধ করতে বলা, এগুলো কেন করেছে? কারণ পাকিস্তানিরা বুঝতে পারছিল যে এরা আলটিমেটলি যে জায়গাটা দিক নির্দেশনা দিচ্ছে সেটা কিছুটা রাজনীতিবিদদেরকে সহায়তা করবে দেশকে পরিচালনা করার জন্য। তো সেই জায়গা থেকে চিন্তা করলে একটা হচ্ছে প্রত্যাশা থাকবে যে যেটা পাকিস্তানিরা বুঝতে পেরেছিল সেইটা জাতিকে বুঝতে হবে নিশ্চয়ই, এবং সেইটা বোঝার জন্য যেটা করতে হবে, শুধু এই তালিকার বিষয়, বধ্যভূমি এবং কিভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল এটা আলাপ করলে হবে না। আমাদের বাবাদের অনেকেরই লেখাগুলো রয়েছে এবং এটা আমি গত 2-3 দিন ধরে, আজকেও সারাদিন ধরে বলছি, এই দিনটাতে বেশি বলি, কিন্তু যেটা দরকার এটা চর্চাটা দরকার। অবশ্যই, অর্থাৎ আমরা আসলে নেটে হয়তো পাবেন না, কিন্তু বই মেলায় গেলে অনেক বই পুনর্মুদ্রিত হচ্ছে আমাদের এই ইতিহাসে কিংবা আসলে বুদ্ধিজীবীদেরকে আমাদের আসলে মননে ধারণ করতে হবে, যোগ করতে হবে। সেটি হচ্ছে আমাদের এই প্রজন্মে যারা বুদ্ধিবৃত্তিক চর্চা করতে চায়, এই প্রজন্মে যারা, তাদেরকে সুযোগ করে দিতে হবে নিশ্চয়ই, এবং সঠিক ইতিহাস জানার আসলে সুযোগ করে দিতে হবে। আসিফ মুনির মহিউদ্দিন, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সাম্প্রতিক দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য।